ইচ্ছে তাই করবা, আর এটা আমরা মাইনা লব? এই যে কে আপনি? আমাদের মধ্যে কথা বলছেন কেন? আমি কে? দাঁড়া, তোরা দেখাইতাছি আমি কে। তোরা দাঁড়াইছিস কে লাড়িল? আজকে বড় লোকের বাচ্চারা উচিত শিক্ষা দিতে হইব। ওরে বাবা রে, পাবলিকের মাইল বড় খারাপ, বাজার আমি খেলাম। বস। এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে এসে ঝামেলা করলো, আবার আবার উকিলকে দৌড়ানি দেয়। কথায় 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 এত ফকিনীর বাচ্চা বলো কেন? নিজের অতীতটা ভুলে গেছো? একটু ভদ্রভাবে মানুষের সাথে কথা বলা শিখো, জাস্ট একটু ভদ্রভাবে প্লিজ। বাবা, উকিলের সাথে কথা হয়েছে, কাগজপত্র রেডি হচ্ছে, সব ঠিকঠাক হলে খুব দ্রুত ডিভোর্স হয়ে যাবে। যাই হোক, আমি আর এইসব সহ্য করতে পারছি না, ওকে তাড়াতাড়ি ছেড়ে দাও। হুম। তোকে দেখুন প্লিজ ম্যাডাম, আমি আপনাকে আবার কফিটা চেঞ্জ করে দিচ্ছি। শ্রাবণী, তুমি কাজটা একদম ঠিক করো নাই। আমি কাজটা ঠিক করি নাই। তোমার যদি এতই দরদ উঠলাই পড়ে, তুমি একটা কাজ করো, তোমার অফিস এই তোর এই কারা এদিকে চোরের মতো মুখ লুকায় কই যাস? 7,000 টাকার উপরে দোকানে বাকি জমছে, এই খেয়াল আছে? টেয়া দেওয়ানোর নামগন্ধ নাইগা, মা মায়া তো খুব আনন্দে আছোস। রতন ভাই, আমগো কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই। আমি একটা চাকরি খুঁজতাছি, হইলে আপনার সব টাকা দিয়ে দিব। তোর আবার চাকরির কি দরকার? তোর না কোটিপতি বেড়াচ্ছ তাই না? আর সেটা যদি আমার অফিস হয় তাহলে কি খুব আপত্তি হবে তোমার? কিন্তু আপনার বাবা হ্যাঁ তো দেখলে আমার খালি বকাবকি করে। আমি বাবাকে ম্যানেজ করে নিব, আর আমি তোমার আর কোনো অসম্মান হতে দিব না, কথা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, রাইসা তোমার ওখানে চাকরি করবো। মা, কি করবি মা কো? এছাড়া তার কোনো উপায় নাই। তুমি করলা? ও, আমারই তো ভুল। আসলে তোমাকে দিয়ে এরকম কাজ সম্ভব। আমারই ভুল হয়েছে রে মা, তোরে ওখানে পাঠানি। আমি যদি তোরে নিষেধ করতাম তাইলে আর তোর ওখানে যাই এরকম অপমান হওয়া লাগতো না। এইটা আমার কপালেই ছিল মা, নাহলে এত অপমান করার পরও কেন আমি ওইখানে গেলাম? আমি আর তোরে কোনো কষ্ট পাইতে দেব না মা। আমি চিন্তা করতেছি একটা ভালো পোলা দেখে তোরে এবার বিয়া দিয়ে দিব। তোর বিয়া হয়ে গেলেই আমি নিশ্চিন্ত হয়ে যেতে পারবো। তোমার যেটা ভালো মনে হয় করো মা, আমার কোনো সমস্যা নেই। মানুষ ভাবতে না খুব ঘৃণ্য। কি আর করবি মা, ছেলেটা তো ভালো, এরকম ছেলে আমরা খুঁজেও পাবো না। তুই বিয়েটা কইরা লো মা। বিয়া তো করবো মা, কিন্তু আমার না কেন জানি খারাপ লাগতেছে। আমি জানি যে আমি তার কোনোদিন পাবো না, তারপরেও না সব সময় তার কথা মনে পড়ে। ওইসব কথা বুঝলা যা মা, আমার কেউ নাই। আর এইরকম একটা ছেলে হাতছাড়া করাটা ঠিক হইব না। ঠিক আছে, তুমি বিয়ের ব্যবস্থা করো, বিয়ে আমি করবো, কোনো সমস্যা নেই। বিয়ে হয় নাই, আগে বিয়ে হইব, তারপর বাকি সব। তুমি এমন করতেছো কেন? আমি তোমার হবু স্বামী, আর আমি তো তোমার হাতটা ধরতেই পারি, তাই না? ছাড়েন তো, আরে তুমি এরকম করতেছো কেন? তোমার হাত ধরলে কি সমস্যা হয়? ছাড়েন তো। আরে এরকম তুমি আমার স্ত্রী হও ভাই। আকাশ, তোমাকে তো আমি ভালো ছেলে ভাবছিলাম, আর এই হইতেছে তোমার চরিত্রের অবস্থা। You bloody idiot! কি সমস্যা আপনার? সমস্যা আমার না,
সমস্যা হচ্ছে ওর কত বড় সাহস ও তোমার হাত ধরার চেষ্টা করে। সে আমার হবু স্বামী, সে আমার হাত ধরুক না, যা মন চায় করুক। আপনার কাছে কি সমস্যা? আপনি আমার মধ্যে আইছেন কেন? আশ্চর্য, তুমি আমার সাথে এরকম আচরণ করছো কেন? আমি এমনই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আপনাদের সবার প্রিয় নাটক। আজকের ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজ আপনাদের জন্য রয়েছে নাটকের আসল ধামাকা, চরম টুইস্ট এবং আগামী পর্বের কিছু এক্সক্লুসিভ আপডেট। টাকা আর অহংকার কি আসলেই সত্যিকারের ভালোবাসাকে ধুলোয় মিশিয়ে দিতে পারে, নাকি নিয়তির খেলায় কোটিপতির অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে বস্তির মেয়ের আত্মসম্মানের কাছে? নিহান আর রাইসার জীবনের গল্পে এবার আসতে চলেছে এমন এক ঝড় যা পুরো নাটকের মোড় 100 ডিগ্রি ঘুরিয়ে দেবে। গত পর্বে আমরা দেখেছিলাম নিহান কোটিপতি ঘরের ছেলে হলেও রাইসা ছিল বস্তির এক সাধারণ মেয়ে। পরিস্থিতির চাপে নিহান রাইসাকে বিয়ে করতে বাধ্য হলেও মনে প্রাণে তাকে মেনে নিতে পারেনি। উল্টো রাইসাকে চরম অপমান করে নিজের জীবনের বড় ভুল বলে আখ্যা দেয় সে। আর অন্যদিকে বড়লোক ঘরের অহংকারী মেয়ে শ্রাবণীর সাথে নিহানের আংটি বদল বা এঙ্গেজমেন্টের আয়োজন চলছিল। গল্পের মোড় অন্যদিকে ঘোরে যখন নিহান আর শ্রাবণীর এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে হাজির হয় রাইসা। রাইসা সেখানে কোনো ঝামেলা করতে চায়নি, সে গিয়েছিল শুধু নিহানের থেকে ডিভোর্স নিয়ে নিজের আত্মসম্মান বাঁচাতে। কিন্তু শ্রাবণী আর নিহানের বাবা রাইসাকে ফকিরনির বাচ্চা বলে চরম অপমান করে এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। পরবর্তীতে রাইসা বেঁচে থাকার তাগিদে একটি রেস্টুরেন্টে ওয়েটারের চাকরি নিলে সেখানেও শ্রাবণী আর নিহান এসে হাজির হয়। শ্রাবণীর নোংরা চক্রান্তে রাইসার চাকরিটাও চলে যায়। এখানেই শেষ নয়, ঋণের দায়ের কারণে রাইসাকে যখন বস্তির এক মুদি দোকানদার দড়ি দিয়ে বেঁধে রাখে, তখন নিহান এসে 10,000 টাকা দিয়ে তাকে উদ্ধার করে এবং নিজের অফিসেই একটা চাকরি দেয়। কিন্তু ভাগ্যের পরিহাস, নিহানের অফিসেও রাইসাকে শান্তিতে থাকতে দেয় না শ্রাবণী আর নিহানের বাবা। তারা রাইসাকে চোর অপবাদ দিয়ে আবার ধাক্কা মেরে অফিস থেকে বের করে দেয়। বারবার এই অপমান সইতে না পেরে রাইসার মা সিদ্ধান্ত নেয় সে তার মেয়েকে যে কোনো ল্যাংড়া খোড়া ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে, তাও এই বড় লোকদের ছায়াও মারাবে না। রাইসাও তার মায়ের কথায় রাজি হয়ে যায়। নিহানের অফিসের ভালো ছেলে আকাশের সাথে রাইসার বিয়ে ঠিক হয়। এদিকে নিহানের মা আর সহ্য করতে না পেরে পরিবারের সবচেয়ে বড় গোপন সত্যটা ফাঁস করে দেয়। নিহানের বাবা আসলে কোনো সৎ ব্যবসায়ী নয়, সে একজন ধোঁকাবাজ চোর। বহু বছর আগে রাইসার মায়ের পাওয়া 50 লক্ষ টাকার লটারির টিকিট চুরি করে আজ সে কোটিপতি সেজেছে। অর্থাৎ নিহানের বাবারই বিশাল সাম্রাজ্য আসলে রাইসাদেরই হকের টাকা। এই সত্য জানতে পেরে নিহানের পায়ের নিচের মাটি সরে যায়। রাইসা আর আকাশের বিয়ে যখন প্রায় পাকা, তখন আকাশের আসল চরিত্র সামনে আসে। বিয়ের আগেই আকাশ রাইসার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। রাইসা বুঝতে পারে আকাশও আর 10টা লোভী ছেলের মতো। কিন্তু রাইসার মা মেয়ের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। কিন্তু বন্ধুরা, গল্প কি এত সহজেই শেষ হয়ে যাবে? নিহানের বাবা কি রাইসাকে কোটিপতির ঘরের বউ হিসেবে মেনে নেবে? শ্রাবণী কি তার প্রতিশোধ নিতে রাইসার কোনো বড় ক্ষতি করে বসবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, রাইসা কি নিহানকে এত সহজে ক্ষমা করতে পারবে, নাকি নিহানের বাবার চুরি করা সমস্ত সম্পত্তি ফিরিয়ে নিয়ে সে নিজেই এই সাম্রাজ্যের নতুন মালিক হবে? আপনার কি মনে হয়, নিহান আর রাইসার জুটি কি শেষ পর্যন্ত টিকবে? ঝটপট কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, আপনি বাংলাদেশের ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। শুধু আপনার জেলার নামটি কমেন্ট করুন। বন্ধুরা, রাইসা যখন ধীরে ধীরে এঙ্গেজমেন্টের অনুষ্ঠানের ভেতরে প্রবেশ করছিল, তখন সেখানে উপস্থিত কেউই বুঝতে পারেনি যে মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই আনন্দে ভরা সেই পরিবেশ পরিণত হতে যাচ্ছে অপমান, উত্তেজনা আর চরম নাটকীয়তায়। চারদিকে তখন আলোর ঝলকানি, উচ্চস্বরে বাজছে মিউজিক, অতিথিদের হাসি আড্ডা, দামি পোশাকের বাহার আর কোটিপতি পরিবারের জাঁকজমকপূর্ণ আয়োজন। সবাই ব্যস্ত নিহান আর শ্রাবণীর নতুন জীবনের শুভ সূচনা উদযাপন করতে। কিন্তু সেই আনন্দের মাঝেই দরজার সামনে এসে দাঁড়ায় রাইসা।
তার গায়ে ছিল সাধারণ একটি পোশাক, চোখে মুছে ক্লান্তির ছাপ, কিন্তু মাথাটা ছিল উঁচু, কারণ সে জানত সে কোনো অন্যায় করতে আসেনি। সে শুধু নিজের জীবনের একটি অধ্যায় শেষ করতে এসেছে। রাইসাকে দেখে অনেক অতিথি একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করে কথা বলতে শুরু করে। এই মেয়েটা এখানে কেন এসেছে? এটা কি সেই বস্তির মেয়েটা? আজ আবার কোনো ঝামেলা হবে নাকি? কিছু মানুষ কৌতূহলী হয়ে তাকিয়ে থাকে, আবার কেউ কেউ রাইসাকে দেখেই অবজ্ঞার হাসি হাসতে থাকে। রাইসা এসব কথায় কোনো উত্তর দেয় না। ধীরে ধীরে সে এগিয়ে যায় নিহানের সামনে। নিহানও মুহূর্তের জন্য থমকে যায়। সে হয়তো কল্পনাও করেনি যে এই অনুষ্ঠানে রাইসা এসে হাজির হবে। কয়েক সেকেন্ডের জন্য দুজনের চোখাচোখি হয়। সেই দৃষ্টির মধ্যে ছিল হাজারো না বলা কথা। একদিকে নিহানের অহংকার, আর অন্যদিকে রাইসার ভাঙা হৃদয়। রাইসা খুব শান্ত কণ্ঠে বলে, আমি কোনো ঝামেলা করতে আসিনি, শুধু একটা সই দরকার, তারপর আমি চিরদিনের মতো তোমাদের জীবন থেকে চলে যাব। বন্ধুরা, রাইসার এই কথাটা শুনে মনে হতে পারে এবার হয়তো সবকিছু শান্তভাবে শেষ হয়ে যাবে, কিন্তু না। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় শ্রাবণী। তার মুখে সেই চিরচেনা অহংকারের হাসি। সে রাইসাকে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নিয়ে ব্যঙ্গ করে বলতে শুরু করে, তোমার সাহস তো কম না? বস্তির মেয়ে হয়ে কোটিপতিদের অনুষ্ঠানে ঢুকে পড়েছ? নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছ? এই কথায় চারপাশে উপস্থিত অনেকেই হেসে ওঠে। রাইসা অপমান সহ্য করে ও নিজেকে শান্ত রাখে। সে আবারও বলে, আমি শুধু ডিভোর্সের কাগজে সই করাতে এসেছি, তারপর আর কখনো তোমাদের সামনে আসব না। কিন্তু শ্রাবণী যেন আরও ক্ষেপে যায়। সে রাগে চিৎকার করে বলে, তোমার মতো ফকিন্নির বাচ্চার সাথে আমাদের পরিবারের কোনো সম্পর্ক থাকতে পারে না, তোমার এখানে দাঁড়ানোরও যোগ্যতা নেই। এরপর এগিয়ে আসে নিহানের বাবা। যে মানুষটিকে সবাই একজন সম্মানিত ব্যবসায়ী বলে জানে, সেই মানুষটি সবার সামনে রাইসাকে এমনভাবে অপমান করতে শুরু করে যেন সে কোনো মানুষই নয়। সে উচ্চ স্বরে বলে, কে এই মেয়েকে ভেতরে ঢুকতে দিয়েছে? এক্ষুনি বের করে দাও। এই ধরনের লোকজনকে একবার সুযোগ দিলে মাথায় উঠে বসে। বন্ধুরা, লক্ষ্য করলে দেখবেন এখানে রাইসার অপরাধ একটাই, সে গরিব। সে কোনো চুরি করেনি, কোনো অপরাধ করেনি, কারো ক্ষতি করেনি। তবুও শুধুমাত্র অর্থ আর সামাজিক অবস্থানের কারণে তাকে মানুষের মতো সম্মানটুকুও দেওয়া হলো না। এরপর নিরাপত্তা রক্ষীদের ডেকে আনা হয়। রাইসা শেষবারের মতো নিহানের দিকে তাকায়। হয়তো সে ভেবেছিল অন্তত এই মুহূর্তে নিহান সত্যিটা বলবে, অন্তত বলবে ও আমার স্ত্রী, ওকে কেউ অপমান করবে না। কিন্তু নিহান, সে সম্পূর্ণ নীরব। তার নীরবতাই যেন রাইসার জীবনের সবচেয়ে বড় আঘাত হয়ে দাঁড়ায়। একজন স্বামীর মুখ থেকে একটিও কথা বের হয় না, আর এই নীরব সম্মতিকেই কাজে লাগিয়ে নিরাপত্তা রক্ষীরা রাইসাকে সবার সামনে ধাক্কা দিয়ে অনুষ্ঠান থেকে বের করে দেয়। বন্ধুরা, ভাবুন তো, যে মেয়েটি শুধু নিজের সম্মান নিয়ে বিদায় নিতে এসেছিল, সেই মেয়েটিকেই শত শত মানুষের সামনে অপমানিত হয়ে ফিরে যেতে হলো। বাইরে বেরিয়ে এসে রাইসা অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল, কিন্তু সে সেই কান্নার শব্দ কাউকে শুনতে দেয়নি, কারণ সে বুঝে গিয়েছিল কিছু সম্পর্ক কাগজে নয়, মানুষের ব্যবহারেই শেষ হয়ে যায়। সেদিন হয়তো ডিভোর্সের কাগজে সই হয়নি, কিন্তু রাইসার হৃদয়ে নিহানের জন্য যে শেষটুকু বিশ্বাস বেঁচেছিল, সেটাও যেন সেদিন চিরতরে ভেঙে যায়। কিন্তু বন্ধুরা, নিয়তির খেলা তখনও শেষ হয়নি, কারণ এই অপমানের পর শুরু হতে চলেছিল রাইসার আরও কঠিন পরীক্ষা। বেঁচে থাকার জন্য তাকে এমন একটি সিদ্ধান্ত নিতে হবে যা তার জীবনকে আবারও নতুন এক মোড়ে নিয়ে যাবে। আর সেই সিদ্ধান্তই তাকে পৌঁছে দেবে একটি রেস্টুরেন্টে, যেখানে আবারও মুখোমুখি হবে নিহান আর শ্রাবণীর। বন্ধুরা, এঙ্গেজমেন্টের সেই অপমানের পর রাইসার জীবন যেন এক মুহূর্তেই সম্পূর্ণ বদলে যায়। যে মেয়েটি এতদিন নিজের কষ্টগুলো বুকের ভিতর চেপে রেখে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিল, সেই মেয়েটাই আবারও বাস্তবতার নির্মম আঘাতে ভেঙে পড়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রাইসা কান্নায় ভেঙে পড়লেও কখনো হাল ছেড়ে দেয়নি। সে বুঝতে পেরেছিল মানুষ হয়তো তাকে সম্মান দেয়নি, কিন্তু নিজের সম্মান নিজেকেই রক্ষা করতে হবে। সেদিন রাতটা ছিল রাইসার জীবনের সবচেয়ে দীর্ঘ রাতগুলোর একটি। ছোট্ট ঘরের এক কোণে বসে সে শুধু ভাবছিল, আমি কি সত্যিই এতটা তুচ্ছ? আমার কি শুধু গরিব হওয়াটাই অপরাধ? টাকা না থাকলে কি একজন মানুষের কোনো মূল্যই থাকে না? অন্যদিকে রাইসার মা মেয়ের চোখের জল দেখে ভিতরে ভিতরে ভেঙে পড়ছিলেন। একজন মা হিসেবে তিনি সবকিছু বুঝতে পারছিলেন, কিন্তু অভাবের সংসারে সান্ত্বনা দেওয়া ছাড়া তার হাতে আর কিছুই ছিল না। পরের দিন সকাল হতেই রাইসা সিদ্ধান্ত নেয়, আর কারো করুণা নয়, আর কারো দয়া নয়, এবার নিজের পরিশ্রমেই নিজের জীবন গড়তে হবে। যে করেই হোক একটা চাকরি খুঁজে বের করতে হবে। শুরু হয় এক নতুন সংগ্রাম। একটা অফিস থেকে আরেকটা অফিস, একটা দোকান থেকে আরেকটা দোকান।
কোথাও বলা হচ্ছে অভিজ্ঞতা আছে, কোথাও বলা হচ্ছে লোক নেওয়া বন্ধ, আবার কোথাও শুধু তার সাধারণ পোশাক আর দরিদ্র চেহারা দেখেই তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবুও রাইসা হাল ছাড়ে না, কারণ তার কাছে এখন হার মানে ক্ষুধার কাছে হার মানা। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর শহরের একটি পরিচিত রেস্টুরেন্টে সে ওয়েটারের চাকরি পেয়ে যায়। চাকরিটা খুব বড় কিছু ছিল না, বেতনও ছিল সামান্য, কিন্তু রাইসার কাছে সেটাই ছিল নতুন করে বাঁচার একটা সুযোগ। প্রথম দিন ইউনিফর্ম পরে যখন সে আয়নার সামনে দাঁড়ায়, তখন নিজের মুখের দিকে তাকিয়ে সে শুধু একটাই কথা বলে, আজ থেকে আমি কারো দয়ার ওপর নয়, নিজের পরিশ্রমে বাঁচব। বন্ধুরা, এই দৃশ্যটা সত্যি অনেক আবেগের, কারণ একজন মানুষ যখন সবকিছু হারিয়ে আবার শূন্য থেকে শুরু করে, তখন সেই সাহসটাই সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়ায়। রেস্টুরেন্টে প্রথম কয়েকদিন সবকিছুই ভালো চলছিল। রাইসা মন দিয়ে কাজ করছিল, হাসি মুখে কাস্টমারদের অর্ডার নিচ্ছিল, কেউ পানি চাইলে পানি দিচ্ছিল, কেউ খাবার চাইলে দ্রুত পৌঁছে দিচ্ছিল। ম্যানেজারও তার কাজে সন্তুষ্ট হতে শুরু করেছিলেন। সহকর্মীরাও বলছিল মেয়েটা খুব ভদ্র, খুব পরিশ্রমী। ধীরে ধীরে মনে হচ্ছিল হয়তো এবার রাইসার জীবনে একটু হলেও সুখ ফিরে আসতে শুরু করেছে। কিন্তু বন্ধুরা, যখনই মনে হয় সবকিছু ঠিক হয়ে যাচ্ছে, তখনই যেন ভাগ্য আবার নতুন পরীক্ষা নিয়ে হাজির হয়। একদিন দুপুরে রেস্টুরেন্টে একটি বিলাসবহুল গাড়ি এসে থামে। রেস্টুরেন্টের কর্মচারীরা সম্মান দেখিয়ে দরজা খুলে দেয়। গাড়ি থেকে নেমে আসে দুইজন মানুষ, একজন নিহান আর অন্যজন শ্রাবণী। তাদের দেখে রাইসার হাত কেঁপে ওঠে। কয়েক মুহূর্তের জন্য সে স্থির হয়ে যায়। তার মনে পড়ে যায় সেই এঙ্গেজমেন্টের দিনের অপমান। অন্যদিকে নিহানও রাইসাকে দেখে অবাক হয়ে যায়। সে হয়তো ভাবতেই পারেনি যে মেয়েটিকে একদিন নিজের জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছিল, সেই মেয়েটাই আজ মানুষের খাবার পরিবেশন করছে। কিন্তু সবচেয়ে বেশি বিরক্ত হয় শ্রাবণী। রাইসাকে দেখেই তার মুখের হাসি মিলিয়ে যায়। মনে মনে সে ভাবতে থাকে, এই মেয়েটা বারবার আমাদের সামনে চলে আসে কেন? রাইসা সব অপমান ভুলে নিজের দায়িত্ব পালন করতে এগিয়ে যায়। খুব ভদ্রভাবে বলে, স্যার, ম্যাডাম, কি অর্ডার করবেন? কিন্তু শ্রাবণী ইচ্ছে করেই তাকে বারবার অপমান করতে শুরু করে। কখনো বলে ঠিকমতো দাঁড়াতে শেখো, আবার কখনো বলে এটাই বুঝি তোমার আসল জায়গা। রাইসা প্রতিটা কথাই চুপচাপ সহ্য করে, কারণ সে জানতো আজ যদি সে রাগ করে তাহলে চাকরিটাও চলে যাবে। কিন্তু শ্রাবণীর উদ্দেশ্য শুধু অপমান করা ছিল না, সে চেয়েছিল রাইসার জীবনের শেষ আশ্রয়টুকুও কেড়ে নিতে। আর সেই কারণেই সে এমন এক নোংরা ষড়যন্ত্রের পরিকল্পনা করতে শুরু করে, যার পরিণতিতে আবারও রাস্তায় নেমে আসতে হবে রাইসাকে। বন্ধুরা, শ্রাবণী এবার এমন একটি ফাঁদ পাততে চলেছে, যেখান থেকে নির্দোষ হওয়ার পরও রাইসার বেরোনো প্রায় অসম্ভব হয়ে পড়বে। আর সেই ষড়যন্ত্র সফল হয়ে রাইসা শুধু চাকরিই হারাবে না, হারাবে নিজের শেষ ভরসাটুকুও। কিন্তু প্রশ্ন হলো, নিহান কি এবার আগের মতো চুপ করে দাঁড়িয়ে থাকবে, নাকি প্রথমবারের মতো সে বুঝতে শুরু করবে আসল অন্যায়টা কে করছে? এই প্রশ্নের উত্তর মিলবে পরের ঘটনায়, যেখানে শ্রাবণীর একটি পরিকল্পনা রাইসার জীবনকে আবারও ওলটপালট করে দেবে। বন্ধুরা, রেস্টুরেন্টে ঢোকার পর থেকেই শ্রাবণীর চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে আজ শুধু খাবার খেতে আসেনি। তার চোখে ছিল এক ধরনের অহংকার, আর মনে ছিল রাইসাকে আবারও ছোট করার নোংরা পরিকল্পনা। অন্যদিকে রাইসা নিজের সব কষ্ট, অপমান আর অতীত ভুলে একজন পেশাদার কর্মচারীর মতোই তাদের টেবিলে গিয়ে দাঁড়ালো। হালকা হাসি দিয়ে সে বলল, স্যার, ম্যাডাম, আপনাদের জন্য কি অর্ডার নিয়ে আসবো? কিছুক্ষণ নিহান রাইসার দিকে তাকিয়ে রইল। হয়তো তার মনে এক মুহূর্তের জন্য অপরাধ বোধ কাজ করছিল, কারণ যে মেয়েটিকে একদিন নিজের স্ত্রী হিসেবে স্বীকার করতেও লজ্জা পেত, সেই মেয়েটাই আজ তার সামনে দাঁড়িয়ে একজন ওয়েটারের কাজ করছে। কিন্তু সেই নীরব মুহূর্ত তাকে ভেঙে দেয় শ্রাবণী। সে ইচ্ছে করেই খুব দামি আর জটিল কিছু খাবারের অর্ডার দিতে শুরু করলো। শুধু তাই নয়, প্রতিটি অর্ডারের পর আবার নতুন কিছু যোগ করতে লাগলো। না না, এটা লাগবে না, ওটার বদলে অন্যটা আনো। এই জুসটা ক্যান্সেল করো, নতুন করে বানিয়ে আনো। প্লেটটা পরিষ্কার না, আরেকটা নিয়ে এসো। বন্ধুরা, যারা মনোযোগ দিয়ে নাটকটি দেখেছেন তারা নিশ্চয়ই বুঝেছেন শ্রাবণীর উদ্দেশ্য খাওয়া নয়, বরং রাইসাকে ইচ্ছেকৃতভাবে হয়রানি করা। রাইসা প্রতিবারই মাথা নিচু করে জি ম্যাডাম বলে চলে যাচ্ছিল। একবারও সে রাগ দেখায়নি, কারণ সে জানতো এই চাকরিটাই এখন তার বেঁচে থাকার শেষ ভরসা। কিন্তু শ্রাবণী এতে সন্তুষ্ট হলো না, সে আরো বড় একটা ফাঁদ পাতল। খাবার শেষ হওয়ার পর সে ইচ্ছে করেই নিজের দামি ডায়মন্ডের ব্রেসলেটটি টেবিলের পাশে ফেলে রাখে। তারপর কয়েক মিনিট অপেক্ষা করে হঠাৎ চিৎকার শুরু করে, আমার ব্রেসলেট, আমার ব্রেসলেট কোথায়? রেস্টুরেন্টের সবাই চমকে ওঠে। ম্যানেজার দ্রুত দৌড়ে আসে। শ্রাবণী তখন সবার সামনে নাটক শুরু করে দেয়, এই মেয়েটাই নিয়েছে, আমি নিজের চোখে দেখেছি, ও আমাদের টেবিলের আশেপাশে ঘুরছিল। রাইসা হতভম্ব হয়ে যায়। সে কাঁপা কণ্ঠে বলে,
না ম্যাডাম, আমি কিছু নিইনি, আমি শুধু আমার কাজ করছিলাম। কিন্তু শ্রাবণী তার কথা শেষ করতেই দেয় না, সে আরো জোরে চিৎকার করতে থাকে। গরিব মানুষ দেখলেই বুঝতে হবে না, সুযোগ পেলেই চুরি করবে। এই কথাটা শুনে রেস্টুরেন্টের ভেতরে উপস্থিত অনেক অতিথিও সন্দেহের চোখে রাইসার দিকে তাকাতে শুরু করে। কেউ কেউ আবার নিজেদের মধ্যে ফিসফিস করে বলতে লাগলো, হয়তো সত্যিই নিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং এই নাটকের পরবর্তী পর্বের সব এক্সক্লুসিভ রিভিউ ও ধামাকা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনাদের জানিয়ে রাখি, এই ধামাকা নাটকটি মূল চ্যানেল আরাবি ফিল্মসে আগামী শুক্রবার রাত 8টায় আপলোড করা হবে, তাই চোখ রাখুন মূল চ্যানেলে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।